প্রিয় দর্শক, খুন হয়েছেন স্ত্রী, স্বামী হয়েছেন খুনি, আর খুন করেছেন যিনি তদন্ত করছেন তিনি, কাঠগড়াতে শপথ করে সাক্ষী দিয়েছেন যিনি তার বিরুদ্ধে দিচ্ছেন সাক্ষ্য, তাও জানেন না তিনি। বিচারের কথা কি বলবো, আর বিচার করেন যিনি তারও একদিন বিচার হবে, ভুলে গিয়েছেন উনি। নষ্ট এমন বিচারকের দেশে ভ্রষ্ট হয়ে যাওয়া বিচারকে দোষী আর কে নির্দোষ তার রায় দেখে বোঝা অসম্ভব। গেল 15 বছরে দোষ না করে দোষী হয়েছেন আর দোষীরা ছাড়া পেয়েছেন। বিশ্বাস উঠে যাওয়া অবিশ্বাসের দেশে অবিশ্বাস্য এক ঘটনা নিয়ে বাংলা এডিশনের প্রথম অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এডিশন। সাথে আছি আমি আশিক আহমেদ। মূল অনুসন্ধান করেছেন ইলিয়াস হোসাইন, অনুসন্ধানে সহায়তা করেছে ক্রাইম এডিশন অনুসন্ধানী টিম। বাবুল আক্তারের কথা কি মনে আছে? সেই যে এসপি বাবুল আক্তার, যার স্ত্রীকে তার শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছিল। পরকীয়ার জেরে স্ত্রী মাহমুদা মিতুকে হত্যা করেন সাবেক এসপি বাবুল আক্তার। হিরো থেকে ভিলেন, সাবেক এসপি বাবুল আক্তারের ক্ষেত্রে এই কথাটাই যেন প্রযোজ্য। চরম মুসলিম বিদ্বেষী পুলিশ কর্মকর্তা বনোজ কুমারের চক্রান্তের জালে জড়িয়ে প্রায় 4 বছর ধরে জেল খাটছেন এসপি বাবুল আক্তার। অনুসন্ধানের সবকিছু মানুষের চোখের সামনে পানির মতো পরিষ্কার করে তুলে ধরলেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বনোজ কুমারকে বাঁচানোর জন্য নানান সহায়তা করা হয়েছে। আমাদের পিবিআই প্রধান বাদী হয়ে 4 জন আসামির বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। আসামি করা হয় প্রবাসী ইলিয়াস হোসেন, বাবুল আক্তার ও তার ভাই হাবিবুর রহমান লাবু সহ 4 জনকে। 1 নম্বর আসামি হলেন জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন। বনোজ কুমার এখন পলাতক। বনোজদের পছন্দের দেশের পছন্দের প্রধানমন্ত্রীও পালিয়েছে তার পছন্দের দেশে, যে কারণে অনুসন্ধান করতেও কোনো প্রতিবন্ধকতা নেই। সেই সুযোগে বাবুল আক্তারকে নিয়ে নতুনভাবে অনুসন্ধানের কাজ শুরু করেছিলাম মাসখানেক আগে। সেই অনুসন্ধানে যা উঠে এসেছে তা জানলে আপনার ইচ্ছে করবে থানা, পুলিশ, জেল, আদালত সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে বন্ধ করে দিতে। কারণ এমন আদালত দিয়ে কি হবে যে আদালতে বাদী, সাক্ষী, বিচারক সবকিছুই ন্যায়ের পথকে বন্ধ করে অন্যায়ের পথে হেঁটেছে প্রায় 4 বছর। এই নাটকের মাধ্যমে নিরীহ নিষ্পাপ মানুষকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে ফাঁসির জালে। প্রিয় দর্শক, এমন আদালতেই গেল 15 বছর অসংখ্য নিরীহ নিষ্পাপ মানুষের প্রতি বিচারের নামে অবিচার হয়েছে। অনুসন্ধানের দ্বিতীয় পর্ব শুরু করবার আগে মূল ঘটনাটা সংক্ষিপ্তভাবে একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার। 2016 সালের 5 জুন বাসা থেকে বাবুল আক্তারের ছেলে আক্তার মাহিরকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তার স্ত্রী মাহমুদা খানম মিতু। চট্টগ্রামের জিএসির মোড়ে যাওয়ার পথে পুলিশ সুপার বাবুলের স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। 6 জুন বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 2 জন আসামিকে গ্রেফতার দেখিয়ে তাদের কাছ থেকে 164 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। মামলায় মোট 77 জনের সাক্ষ্য নেওয়া হয়। এসব আসামিদের মধ্যে কেউ হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত আছে মর্মে কোনো সাক্ষী দেয়নি। ঘটনার পর মূল আসামি সহ রাশেদুন নবী ও নুরুন নবী নামে 2 জনকে ক্রস ফায়ারে দেওয়া হয়। মুসা নামে অন্য আরেকজন আসামিকেও গুম করে পুলিশ। বাবুল আক্তার যদি মুসা দিয়ে ঘটনা করাইতো তাহলে মুসারা তো সবার সামনে দিয়ে এ বাবুল আক্তার ঘটনা করেছে বলে দেয়, তো বইলে তো গিয়ে করতো, এত নাটক করতে হতো না। পিবিআরটা এত নাটক করে বাবুল আক্তারের এই মামলায় জড়াইতো না। ঘটনার 4 বছর পর মামলাটি 2020 সালে পিবিআইতে হস্তান্তর করা হয়। এরপর 2021 সালের 10ই মে থেকে 12ই মে পর্যন্ত বাবুল আক্তারকে পিবিআইতে ডেকে নিয়ে তারপর আটকে রাখা হয়। আটক থাকা অবস্থাতে পাঁচলাইশ থানায় নতুন আরেকটি হত্যা মামলা করা হয়, যে মামলার প্রধান আসামি দেখানো হয় বাবুল আক্তারকে। মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর হবার পর থেকে পাল্টাতে থাকে গতিপথ। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত মামলার সাক্ষী আর আসামিরা এতদিন ধরে যেসব বলে এসেছে, 2021 সাল থেকে তারাই আবার ভিন্ন সুরে কথা বলতে শুরু করে। এমনকি বাবুলের শ্বশুর শাশুড়িও তাদের জামাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষ্য দিতে শুরু করেন। পরবর্তীকালে এক পর্যায়ে এই বাবুল আক্তার তার দুনিয়া থেকে সরাই দেয়। বনসের প্রতিহিংসার শিকার আমরা, বাবুল আক্তার স্যারও প্রতিহিংসার শিকার, আমরাও প্রতিহিংসার শিকার। মূলত পিবিআইয়ের কাছে মামলাটি হস্তান্তরের পুরো প্রক্রিয়াটিই ছিল বেআইনি। 2020 সালের ফেব্রুয়ারির 3 তারিখে মামলাটি যেদিন পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়, সেদিন মামলার নির্ধারিত কোনো শুনানির তারিখ ছিল না।
বরং মামলার পরবর্তী শুনানির তারিখ ছিল 2020 সালের ফেব্রুয়ারির 27 তারিখে। কিন্তু রহস্যজনক কারণে 25 দিন আগেই 2 তারিখে মামলার বাদী, সাক্ষী এমনকি আয়ু কাউকে না জানিয়ে শুনানি করেন বিচারক শফিউদ্দিন। গোপনে সেই শুনানির দিনই মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়, যা বিচার বিভাগের ইতিহাসে বিরল এক ঘটনা। মূলত বাবুল আক্তারকে ফাঁসানোর জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে এই মামলায় নিয়োজিত বিচারক এবং পিবিআইয়ের বনোজ কুমার মজুমদার। কোর্টে জিডি করে যে ওরা আমাকে হুমকি দুমকি দিচ্ছে, ক্রস ফায়ার দিবে বাবুল আক্তারের বিরুদ্ধে লাশ সাক্ষী না হলে। আল্লাহর নাম ধরে আমি কোর্ট থেকে নামতেছি, এরা সোনালী হোটেলের সামনে থেকে আমার ছদ্মবেশে সিভিল ড্রেসে দুম দুম তুলে এক জায়গায় নিয়ে যায়। এক জায়গায় নিয়ে আমাকে 7 দিন গুম রাখে। বলতেছে বাবুল আক্তারের নামটা বলতে হবে তোর, নাহলে তোর মা বাপকে আমি শেষ করে দেবো। এভাবে 7 দিন আমাকে গুম রাখছে। 7 দিন গুম রাখে আমার দাড়ি টাড়ি কেটে বলতেছে যে আমার বেনাপোল থেকে ধরছে, আমি নাকি ইন্ডিয়া পালাচ্ছি। প্রিয় দর্শক, বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার পর 4 বছরে গোয়েন্দা পুলিশ যা করতে পারেনি, কয়েক ঘন্টায় তা করে দেখিয়েছে পিবিআইয়ের পুলিশ কর্মকর্তারা। ডিবি থেকে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তরের আগেই সাক্ষী, আসামি সবাই ঢাকা থেকে চট্টগ্রামে হাজির। পিবিআইয়ের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার এই কৌশল নতুন নয়। এর আগেও বিভিন্ন অনুসন্ধানে আপনাদেরকে দেখানো হয়েছে পিবিআই কিভাবে বিভিন্ন মামলার তদন্তে নিজেদের মতো করে গল্প সাজিয়ে সেই গল্প তার টাকা দিয়ে কেনা কিছু মিডিয়া কর্মীদের মাধ্যমে ফলাও করে প্রচার করে। গণমাধ্যমে প্রচার করা তথ্য অনুযায়ী ধারাবাহিকভাবে মামলার দৃশ্যপট তৈরি করে থাকে পিবিআইয়ের বনোজ কুমার। গণমাধ্যমের তথ্য আর পিবিআইয়ের দেওয়া বক্তব্যের মধ্যে মিল দেখে মনে হয় পিবিআই যা বলেছে সেটাই সঠিক, কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র। পিবিআইয়ের চট্টগ্রাম জেলার এসপি নাইমা বিকাশ লেনদেনের সত্যতা দাবি করে মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছিল। তথ্যটা সঠিক, কাজটা করানোর জন্য উনি টাকা দিয়েছেন হত্যাকাণ্ডের পিছনে। বিকাশ বলছে যত বছর লাগবে তত বছর এটা দিয়ে দেবো। অথচ বিকাশ লেনদেন সম্পর্কে পিবিআই জোর করে সাক্ষীদেরকে দিয়ে যে সাক্ষ্য দিয়েছে তার পুরোটাই ভিত্তিহীন। বিকাশ লেনদেনে যুক্ত একজনের মোবাইল নম্বর আরেকজনের নামে রেজিস্টার্ড। আব্দুল আহাদ নামের এক সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে 0174689185 নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে 20,000 টাকা খুনিদেরকে দিয়েছেন। অথচ আমাদের অনুসন্ধান বলছে 2016 সালের 5 জুন 0174689185 নম্বরটি বিকাশে তখন পর্যন্ত নিবন্ধিতই হয়নি। উক্ত নম্বরটি বিকাশে নিবন্ধিত হয় 2018 সালের 7 ডিসেম্বর। এছাড়া চার্জশিটে বলা হয়েছে 01981125 নম্বরটি আরিফুর রহমান নামে একজন সাক্ষীর। অথচ অনুসন্ধান করে দেখা গেছে ওই নম্বরটি মাহমুদা খানম নামে একজনের নামে নিবন্ধিত। মুস্তাইন বিল্লাহ নামের এক সাক্ষীর আইডির তথ্য যাচাই করে দেখা যায় এই নাম্বারটি হাফিজুর রহমানের নামেও নিবন্ধিত। চার্জশিটে বলা হচ্ছে সাক্ষী শেখ মোহাম্মদ মুস্তাইনের 01981125 নম্বরে বিকাশে টাকা আসে। উক্ত নম্বরটি আজিজুল ইসলামের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। সাক্ষী আল মামুনের স্ত্রীর নামে 0172975957 হিন্দু আরেকজনের নামে নিবন্ধিত করা হয়েছে। মৃত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পিবিআই যে নাটক সাজিয়েছে সেই নাটকের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মিথ্যার প্রতারণা। প্রতারণার শুরুটাই হয়েছে মিথ্যা দিয়ে। পিবিআইয়ের মামলায় রয়েছে বাবুল আক্তার তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করার জন্য মুসা নামে একজনকে টাকা পাঠিয়েছিলেন। মামলার সাক্ষী সাইফুল ইসলাম নামে জনৈক এক ব্যবসায়ী আদালতে 164 ধারার জবানবন্দিতে বলেছেন সে তার অফিসের হিসাব রক্ষক ইরাদকে 3,50,000 টাকা দিয়েছিলেন। সেই টাকা মুসা নামে ভাড়াটে একজন খুনিকে দেওয়ার জন্য। সাইফুলের কর্মচারী ইরাদ সেই টাকা নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে ও বসিলার আরেক বিকাশের দোকান থেকে নড়াইল এবং রাঙ্গুনিয়ায় পাঠায়। সাইফুলের বক্তব্য অনুযায়ী আমাদের অনুসন্ধান দল প্রথমেই নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের বিকাশের দোকানদার আরিফের সন্ধানে। পিবিআইয়ের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের যে ব্যবসায়ীর দোকান থেকে টাকা পাঠানো হয়েছে তার নাম আরিফ। আমাদের অনুসন্ধানী দল সেখানে আরিফ নামে একজন ব্যবসায়ীর সন্ধান পেয়েছে, কিন্তু আরিফ নামে যে ব্যবসায়ীর সন্ধান পাওয়া গিয়েছে তিনি ব্যবসা ছেড়ে দিয়েছেন প্রায় বছর 3 আগে। 3 বছর আগে যে আরিফ ব্যবসা বন্ধ করে চলে গিয়েছেন সেই আরিফ আর পিবিআইয়ের উল্লেখিত আরিফ একই ব্যক্তি কিনা সেটা জানতে আমাদের আরিফকে খুঁজে বের করতে হবে। পাশের ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে জানা যায় আরিফ এখন কুমিল্লার 14 গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করছেন। আরিফের সন্ধানে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আমাদের অনুসন্ধানী দল 14 গ্রাম গিয়ে আমরা আরিফকে খুঁজে পেয়েছি এবং এই আরিফই সেই আরিফ যার কথা পিবিআই তাদের প্রতিবেদনে বলেছেন।
তবে আরিফ সম্পর্কে পিবিআই আর যা কিছু বলেছে তার সব কিছুই মিথ্যার বানোয়াট। আমাকে সাক্ষী বানানো হয়েছে, আমি নাকি ওখান থেকে টাকা পাঠাইছিলাম, তা আমি তো ওই লোকটাকে চিনি না। আরিফ জানায় 2021 সালে পিবিআইয়ের কয়েকজন সদস্য তাকে পিবিআইয়ের ধানমন্ডি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে গিয়ে তার হাতে একটি লেনদেনের বিবরণ তুলে দেওয়া হয় এবং শিখিয়ে দেওয়া হয় সেই বিবরণ অনুযায়ী সাক্ষী দিতে। তো ওনারা লিখিত একটা বলছে যে এটা আপনি এভাবে এভাবে বলবেন। আমি বলছি যে আমি এইভাবে বলবো, ঠিক আছে, কিন্তু আমি যেভাবে পাঠাইছি এইভাবেই তো। কুমিল্লা আরিফের কাছ থেকে আমরা আবারও ফিরে যাই ঢাকাতে, গন্তব্য মোহাম্মদপুর বসিলার দেলোয়ার মার্কেট। এই মার্কেটে আহাদ আরিফ নামে আরেক বিকাশ ব্যবসায়ীকে সাক্ষী বানানো হয়েছে। বলা হয়েছে সাইফুলের কর্মচারী ইরাদ তার দোকান থেকেও বাবুল আক্তারের খুনিকে কিছু টাকা পাঠিয়েছেন। যদি পাঠানো হয় তাহলে আমি একটু বিকাশ অফিসের সাথে, কারণ ওনার বললো যে আমাদের কাছে স্টেটমেন্টগুলো আছে, আপনারা আর মানে চেষ্টা করা লাগবে না, আমরা এটা সব বিকাশের সব কিছু তথ্য আমাদের কাছে আছে, আপনার কষ্ট করে সংগ্রহ করা লাগবে না। আমাকে রমজান নিয়ে এইভাবে একটা স্টেটমেন্ট লেখাইনো, পরে বললেন যে এত সালেরগুলো তো আমার মনে থাকার বিষয় না, পরে বললো যে এই বিকাশ অফিস আমাদেরকে এই তথ্যটা দিচ্ছে আর কি, এই তথ্যের ভিত্তিতে আমি ওনার এই সাক্ষীটা দিয়ে আসি আর। আহাদ আমাদেরকে জানায় ইরাদের সাথে তার ব্যবসায়িক পরিচয় ছিল। 2021 সালে হঠাৎ করেই সে পিবিআইয়ের কয়েকজন পুলিশ নিয়ে আমাদের দোকানে আসেন। তারা সবাই মিলে মোটামুটি জোর করে আমাকে ধানমন্ডি পিবিআই অফিসে নিয়ে যান। সেখানে নিয়েই আহাদকে 20,000 টাকার একটি সাজানো লেনদেনের সাক্ষী দিতে বাধ্য করা হয়। আমি যেটা ওনাদেরকে স্টেটমেন্ট ওই অনুযায়ী বক্তৃতা নিতে পারি না, ওনাদের লেখা অনুযায়ী স্টেটমেন্ট বক্তৃতা হিসাবে আমাকে আদালতে মাত্র বসছে আর কি। ইরাদের দাবি অনুযায়ী নীলক্ষেতের গাউসুল আজম মার্কেট এবং বসিলার বিকাশ দোকান থেকে টাকা পাঠানো হয় নড়াইল এবং রাঙ্গুনিয়াতে। রাঙ্গুনিয়া যাবার আগে আমরা নড়াইল থেকে ঘুরে আসব। নড়াইলের গাজী মামুনের কাছে পাওয়া যায় আরও ভয়াবহ তথ্য। আগের সাক্ষীদের মতোই তাকেও পিবিআই বাধ্য করেছিল শিখিয়ে দেয়া বক্তব্য দিতে। আমি তো বাবুল আক্তারকে চিনি না, তখন বাবুল আক্তারকেও চিনি না, ওই সাইফুল পাঠাচ্ছে তাকেও চিনি না, আরাজুল পাঠাচ্ছে তাকেও চিনি না। পিবিআই আমাকে নিয়ে ওখানে বললো কি প্রথমে যে তুমি যদি এইভাবে বক্তব্য দাও তাহলে তোমার কোনো ঝামেলা হবে না, তুমি সাক্ষী হচ্ছে মামলা, তুমি কোনো আসামি হচ্ছে না, কোনো বিপদে পড়বে না, আর এছাড়া তুমি অন্য কোনো কিছু বলো বা অন্য তোমার ইয়ে করো তাহলে তুমি বিপদে পড়ে যাবে, তুমি আসামি হবে। পিবিআই অফিস থেকে আদালত পর্যন্ত সবখানে বিছানো ছিল বনোজ কুমারের ষড়যন্ত্রের জাল। বক্তব্যের মধ্যে কিছু বক্তব্য আমাদের মনে করেন যে এখান থেকে যখন পিবিআইতে পরের দিনে রোজার মাসে আমাকে যখন চিটাং নিয়ে গেল, তখন তো ওখানে রাত ভোরে একটা ওই আমার কথা আগে নিয়ে তারপরে আমার থেকে ওরা একটা লিখে দিয়ে রাত্রে ওটা পড়ে মুখস্থ করার জন্য বলে পরে 164। পিবিআই এবং আদালতের পুরো ষড়যন্ত্রের সাথে গাজী মামুন একজন প্রভাবশালী ব্যক্তিকে আবিষ্কার করেছিলেন, যিনি টেলিফোনে বনোজ কুমারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছিলেন। তার আচরণ থেকে মনে হচ্ছিল তিনিও হয়তো পিবিআইয়ের বড় কোনো কর্মকর্তা হবেন, কিন্তু পরবর্তীতে টিভিতে সংবাদ দেখার পর তিনি চিনতে পারেন পিবিআইয়ের সাথে থাকা ওই ব্যক্তি হলেন সময় টিভির চট্টগ্রাম প্রতিনিধি কমল দে। আমাদের ওইভাবে তো নেই, যখন ফোনটা আমাদের নিয়ে গেলে সাংবাদিক আপনারা আসতেন, থানায় একজন সবাই দেখে আসেন, তখন কমল দে আসছিল। কমল দেখে তখন চিনি না, যখন আমি পরবর্তীতে আসার পরে টিভিতে ওই ইয়েটা দেখলাম, ভাই আমার এই নিউজটা যখন দিল, তখন আমি বুঝলাম যে এই যে ব্যক্তি ইয়ে করছিল এই কমল। নড়াইলের গাজী মামুনের বক্তব্য নেয়ার পর আমাদের পরের গন্তব্য সোজা রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া টেলিকমের যে মালিককে পিবিআই তাদের সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপন করেছে, তার বক্তব্য রীতিমতো আতকে ওঠার মতো। আমার একটা রাঙ্গুনিয়ার রোজার দোকান ছিল বিকাশ আছে, এটা আমার স্টাফ দিয়ে আমি পাঠাইছি। তো বিগত 1 বছর আগে আমাকে পিবিআই এই এজেন্ট থেকে 3টা ট্রানজেকশনের কথা বলছে, 3টা নাম্বার আপনারা যাচাই করে নিন। চট্টগ্রামে রয়েছে এই মামলার প্রধান সাক্ষী এহতেশামুল হক ভোলা, যে ভোলার স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভর করে বনোজ কুমারের পিবিআই এতদিন ধরে বাবুল আক্তারকে খুনি বানিয়ে আটকে রেখেছে। অথচ যেই ভোলার সাক্ষীর উপরে নির্ভর করে এত কিছু করা হয়েছে, সেই ভোলার সাক্ষীর নাকি 16 আনাই মিছে। বিভিন্ন অজুহাত, সাংবাদিক সেজে, পাবলিক সেজে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে শুধু একটি কথা বলে
তুমি লাশ সাক্ষী হবা বাবুল আক্তার এই ঘটনার সাথে জড়িত। ভোলা অবশ্য প্রথমে সাক্ষী দিতে রাজি হননি। মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করতে গিয়ে পিবিআইয়ের কর্মকর্তারা ভোলার উপর যে নির্যাতন চালিয়েছে, সেই নির্যাতনের যন্ত্রণা ভোলাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। নির্যাতন মাইনে ভাই কি বলবো, আমার এই হাতের দাগ আজও যায় নাই। কারেন্টের শর্ট দিয়ে আমাকে কি আমার কিডনি দুটোটা ড্যামেজ হয়ে গেছে। আমার হার্ট বলক লাগানো লাগছে, রিং লাগানো লাগছে হাড়ে। এখন আমি ছদ্মবেশে বেঁচে আছি। পম্পি বড়ুয়া নামে একজন সাক্ষী আদালতে বলেছেন, 2016 সালের 5 জুন মিতু নিহত হবার পরদিন পাশের বাড়ির এক টেলিভিশনে বাবুল আক্তারকে দেখে তিনি চিনতে পেরেছিলেন। অথচ পাসপোর্টের তথ্য বলছে 2016 সালের জুন মাসে পম্পি বড়ুয়া নাইজারে অবস্থান করছিলেন। 2015 সালের 9 ডিসেম্বর থেকে 2016 সালের 30 জুলাই পর্যন্ত পম্পি বড়ুয়া বাংলাদেশেই ছিলেন না। অথচ পিবিআই তাকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে। আমার নাম পম্পি বড়ুয়া। আমি ওখানে বলেছি আমি তো দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। ওই যে গায়ত্রীর বাসায় থাকতেন নাকি বাবুল আক্তার যেতেন, এরকম কিছু জানো কিনা? না স্যার, আমি এগুলো জানি না। আমি এমনি বাচ্চা স্কুলে নিয়ে যেতাম, আনতাম এতটুকু। ওই সময় কি বাবুল আক্তার কি যেত, এরকম কিছু জানছেন কিনা? আমি স্যার এগুলো জানি না, আমার মনে পড়ে না স্যার, অনেক দিন হয়ে গেছে। এই যে ছবি যেটা দেখাচ্ছে এখানে বাবুল আক্তার সাথে বিভিন্ন নিউজ আছে, এই নাকি গায়ত্রী কিনা? না। পিবিআইয়ের দাবি গায়ত্রী নামে এক সুন্দরী নারীর সাথে বাবুল আক্তারের পরকীয়ার জেরেই নাকি বাবুল তার স্ত্রীকে খুন করিয়েছেন। পরকীয়ার আজগুবি গল্প সাজাতে গিয়ে পিবিআই যে নাটক সাজিয়েছে, তা আলিবাবা 40 চোরের গল্পকেও হার মানাবে। গায়ত্রী নামে যে নারীর ছবি পিবিআই আদালতে জমা দিয়েছে, তার সন্ধান করতে গিয়ে জানা যায় সেই ছবিটি আসলে ভারতের মারাঠি এক নায়িকার। তবে গায়ত্রী নামে একজন নারী ওই সময় চট্টগ্রামে ছিলেন, কিন্তু আদালতে জমা দেয়া পিবিআইয়ের সেই গায়ত্রী আর বাস্তবের গায়ত্রী এক নয়। প্রিয় দর্শক, বনোজ কুমারের পরিচালনায় মারাঠি নায়িকার ছবি দিয়ে যে সিনেমা বানানো হয়েছে, তার পুরো কাহিনীটাই রোমহর্ষক এক চিত্রনাট্য। এভাবে মিতু হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাবুল আক্তারকে ফাঁসানো হয়েছে। ঘটনার সূত্রপাত বর্ণনা করতে আবারও একটু পিছনে ফিরে যেতে হবে। বাবুল আক্তার এবং বনোজ কুমারের সাথে একসময় অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কের ফাটল ধরে একটি ঘটনায়। 2016 সালের 25শে জানুয়ারি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটে একটি বড় স্বর্ণ চোরাচালানের সন্ধান পায় বাবুল আক্তার। একক অভিযানে সেটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণ আটকের রেকর্ড। মার্কেটের ভেতর থেকে প্রায় 250টি স্বর্ণের বার এবং বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশের ওই বিশেষ দলটি। বাবুল আক্তারের অভিযানে আটক চোরা কারবারি ওই চক্রটি ছিল বনজের নিজের লোক। ওই সময়ের পত্রিকার খবরে বলা হয়েছে, বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত চালানো অভিযানে আটক মালামাল ছেড়ে দেওয়ার জন্য বাবুল আক্তারকে পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা 2 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন। নানাভাবে চেষ্টা করেও বাবুল আক্তারকে ম্যানেজ করতে না পেরে সবশেষ বাবুল আক্তারকে দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন বনোজ কুমার, যে বিষয়টি তখনই বাবুল আক্তার তাদের এক ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছিলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। স্যার আপনি জানেন যে কয়েকদিন আগে রিয়াজউদ্দিন বাজারে একটা গোল্ডের একটা বড় অপারেশন করলাম স্যার। ওখান থেকে তো আমরা বেশ পরিমাণ গোল্ড উদ্ধার করছি, আরও প্রায় 60 লাখ টাকা মতো উদ্ধার করছি স্যার ওখানে। স্যার তো আমি ওখানে স্পটে থাকতে স্যার বনোজ স্যার আমাকে ফোন করছিলেন, ফোন করে বললেন যে বাবুল ওইখান থেকে ফিরে আসেন। তো তখন তো স্যার ওইখানে অনেক লোকজন হয়ে গেছে, তারপরে সবাই আসছে, আমাদের অফিসাররা আছে। আমি বলছি যে স্যার এখান থেকে তো ফেরা সম্ভব না। স্যার তখন বললেন যে দেখেন বাবুল কাজটা আপনার ঠিক হলো না। জি স্যার, বনোজ স্যার। স্যার আমি তো স্যার এরপর একটু ভয়ে আছি স্যার, কারণ এখানে যারা আছে সবার সাথেই তো স্যারের একটা ভালো সম্পর্ক আছে। স্যার তো দীর্ঘদিন এখানে কাজ করছেন স্যার। বনোজ কুমারের হাতটা যে কতটুকু লম্বা সেটা হয়তো বাবুল আক্তার তখনও বুঝতে পারেননি, যে কারণেই তার মূল্যটাও চড়াভাবে দিতে হয়েছে বাবুল আক্তারকে। রিয়াজউদ্দিন বাজারের অভিযানের কদিন পরই বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে বদলি করা হয়। পুলিশ সদর দপ্তরে বদলির ঠিক 5 দিনের মাথায় বাবুল আক্তারের স্ত্রীকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এটি জঙ্গি হামলা। প্রমাণ হিসাবে একটি চিঠির কথা বলা হয়েছিল। জেলখানায় বুলবুল আহমেদ ফুয়াদ নামে কথিত এক জঙ্গির পকেট থেকে পড়ে যাওয়া সেই চিঠির দোহাই দিয়ে সারা দেশে প্রায় 13,000 আলেমকে গ্রেফতার করা হয়েছিল। ক্রসফায়ারে মারা হয়েছিল 9 জন আলেমকে। হত্যাকাণ্ডের সাথে জামাত শিবির জড়িত থাকার গল্প সাজানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে।
আমাদের অনুসন্ধানের এই জায়গাটি বিশ্লেষণ করলেই মিতু হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত তা বের হয়ে যাবে। মিতু হত্যাকাণ্ডের পর যখন ডিবি পুলিশ ঘটনার তদন্ত করছিলেন, ঠিক তখনই পিবিআই পুলিশের হাতে আসে জেলখানায় পড়ে থাকা সেই কথিত চিঠি। কথিত সেই চিঠি নিয়ে আদালতে হাজির হন চট্টগ্রাম পিবিআইয়ের তৎকালীন হিন্দু পরিদর্শক শিল্পী রানী দেবনাথ। শিল্পী রানী দেবনাথের সাক্ষ্যের উপর ভর করে আদালত ফুয়াদকে 5 দিনের রিমান্ডে পাঠায়। পুলিশ জানিয়েছিল সেই রিমান্ডে কথিত জঙ্গি ফুয়াদ নাকি মিতু হত্যাকাণ্ডের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। সেই গুরুত্বপূর্ণ তথ্যটা আসলে কি, সেটা আজও পর্যন্ত মনোজ কুমার মজুমদার আর শিল্পী রানী দেবনাথ ছাড়া আর কেউই জানেন না। শিল্পী রানী দেবনাথের সেই চিঠি কোথায়, সেটা শিল্পী রানীকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। মিতু খুন হবার আগের দিন মিতুর ছেলেকে তার স্কুল থেকে আধা ঘন্টা আগে স্কুলে পাঠানোর জন্য একটি খুদে বার্তা পাঠানো হয়েছিল। পরবর্তীতে জানা যায় খুদে বার্তাটি আসলে স্কুল থেকে পাঠানো হয়নি। প্রশ্ন হচ্ছে সেই খুদে বার্তাটি তাহলে কারা পাঠিয়েছিল? তার উত্তর রয়েছে কালের কণ্ঠ পত্রিকার 1 জুলাই 2016 সালের পত্রিকায়। যত রহস্য 3 মোবাইল শিরোনামের খবরটিতে বলা হয়েছে মোবাইল ফোন উদ্ধার নিয়ে পুলিশ লুকোচুরি করছে। একটি সূত্র বলছে যে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইয়ের কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি স্বীকার করা হয়নি। অর্থাৎ সেই মোবাইল ফোনটি পিবিআইয়ের পক্ষ থেকে গায়েব করা হয়েছে। মনোজ কুমার মজুমদার আর শিল্পী রানী দেবনাথরা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য তাদের মন্দিরকেও কাজে লাগিয়েছে। কালের কণ্ঠের 2016 সালের 7 জুন অগ্রগতি শুধুই একটি মোটরসাইকেল শিরোনামের খবরে বলা হয়েছে মিতু যে স্থানে খুন হয়েছিলেন ঘটনাস্থলের পূর্ব পাশে একটি মন্দিরের সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু ঘটনার দিন সকাল থেকে 9:30 পর্যন্ত ওই সিসি ক্যামেরার ফুটেজ ধারণ করা হয়নি। আগের তথ্যগুলো ব্যাকআপ থেকে নষ্ট করে দেওয়া হয়েছে। সকাল 9:30টার পর থেকে আবার ওই ক্যামেরাগুলোতে ভিডিও ধারণ হয়েছে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজগুলো উদ্ধার করা গেলেই হত্যাকাণ্ডের আসল রহস্য খুঁজে পাওয়া যেত। খবরটিতে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তার বক্তব্যে বলা হয়েছে মন্দিরের 2-1টি ক্যামেরার ফুটেজ ধারণ না হলে বোঝা যেত কারিগরি সমস্যা, কিন্তু অনেকগুলো ক্যামেরার ফুটেজ ধারণ না হওয়াটা সন্দেহজনক। এভাবে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ অনেক আলামত গায়েব করে দেওয়ার পাশাপাশি যুক্ত করা হয়েছে অনেক আলামত যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বাবুল আক্তার যে তার স্ত্রীকে খুন করেছেন এটা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে কথিত একটি ফোন রেকর্ড, যে রেকর্ডে বাবুল আক্তার নাকি কথিত এক খুনিকে বলেছেন কোপাই লিখেন, তোরে কোপাইতে বলছে কে। মুখরোচকর সেই কোপাকুপির গল্প পিবিআইয়ের বরাত দিয়ে বাংলাদেশের প্রায় সবকটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে, কিন্তু মামলার কোথাও আজও পর্যন্ত বাবুল আক্তারের কথিত সেই ফোন রেকর্ড উপস্থাপন করতে পারেনি পিবিআইয়ের মনোজ কুমার। যে ফোন রেকর্ডের কথা বলে বাবুল আক্তারের শ্বশুরকে মনোজ কুমার বিভ্রান্ত করেছে, তিনিও আজ পর্যন্ত বাবুল আক্তারের সেই কোপাকুপির রেকর্ড শোনেননি। সেই কল রেকর্ডটা কি আপনি নিজে শুনেছেন? কোপাকুপির এই খবরটি সংবাদ মাধ্যমের কাছে সবার আগে ছড়িয়েছে বনজের অত্যন্ত ঘনিষ্ঠ সময় টিভির সাংবাদিক কমল দে। মিতু হত্যাকাণ্ডের আদ্যপান্ত বাবুলের জবানিতে গুলি করতে বলেছিলাম কোপাই লিখেন শিরোনামে সময় টিভিতে একটি সংবাদ প্রচার করা হয়। কমলদের করা ওই সংবাদের শিরোনামে যা বলা হয়েছে তার সাথে মূল সংবাদের কোনো মিল নেই। শিরোনামে বাবুলের জবানিতে গুলি করতে বলছিলাম কোপাই লিখেন বলা হলেও এরকম কোনো ফোন রেকর্ড কিংবা প্রমাণ কোনো কিছুই সংবাদের ভেতরে দেখানো হয়নি। তারপরেও সারা দেশে ছড়িয়ে পড়ে কোপাকুপির ওই মিথ্যা খবর। বাবুল আক্তারকে ফাঁসাতে কমলদের সময় টিভিতে এ পর্যন্ত মোট 45টি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, যে বানোয়াট সংবাদের প্রায় প্রতিটিতে একজন নারীর কথা বলা হয়েছে যার নাম গায়ত্রী অমর সিং। গায়ত্রী নামে যে নারীর ছবি কমলদের সময় টিভিতে এবং বনজ আদালতকে দিয়েছে, সেই ছবি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় সেই ছবিটি একজন মারাঠি নায়িকার। তবে চার্জশিটে গায়ত্রী নামে ওই নারীর একটি ঠিকানা উল্লেখ করা হয়েছে এবং সেই ঠিকানায় আসলেই গায়ত্রী নামে একজন ভারতীয় এনজিও কর্মকর্তা থাকতেন। কিন্তু বাবুলের চেয়ে 10 বছরের বড় ওই নারীকে দেখলে কেউ বিশ্বাস করবে না বাবুল তার সাথে পরকীয়া করত, যে কারণেই মানুষের বিশ্বাস অর্জন করতে আসল গায়ত্রীর পরিবর্তে সুন্দরী মারাঠি এক নায়িকার ছবি ব্যবহার করেছে সময় টিভির কমল দে। বাবুল আক্তারের সাথে প্রেমের সম্পর্ক প্রমাণ করতে মনোজ কুমার আদালতে 2টি বই জমা দিয়েছে। পিবিআই দাবি করেছে বাবুল আক্তারকে দেয়া গায়ত্রীর বইয়ের একটি পৃষ্ঠায় লেখা আছে 2013 সালের 5 অক্টোবর তাদের প্রথম সাক্ষাৎ ও চুম্বনের ঘটনা ঘটেছিল, কিন্তু আমাদের অনুসন্ধানে এনজিও কর্মী গায়ত্রীর ট্রাভেল ডকুমেন্টস ঘেটে দেখা যায় 2013 সালের 5 অক্টোবর গায়ত্রী তুরস্কে অবস্থান করছিলেন। অন্যদিকে বাবুল আক্তারের অবস্থান ছিল তখন বাংলাদেশে।
এছাড়া 2017 সালে এটিএন নিউজের একটি সংবাদে বলা হয়েছে তাদের প্রেমের প্রথম উপহার হিসাবে যে বইটি দেওয়া হয়েছিল সেই বইয়ের ভেতরের পাতায় বিভিন্ন ধরনের ভালোবাসার কথা লেখা হয়েছিল, কিন্তু সেই লেখা আজও পর্যন্ত মিতুর বাবাকেও দেখায়নি পিবিআইয়ের কর্মকর্তারা। সময় টিভির সাংবাদিক কমল দে এখনও আশ্চর্যজনকভাবে সময় টিভিতে কাজ করছে। তাকে আটক করলেই কোপাকুপির আসল রহস্য বেরিয়ে আসবে। কর্মকর্তার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এভাবেই পুলিশ, সাংবাদিক আর অসৎ ঘুষখোর কিছু বিচারকের যোগ সাজসে একজন নিরীহ মানুষকে 4 বছর ধরে আটকে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস বাবুল আক্তারকে দ্রুত জামিন দিয়ে ঘটনার শুরু থেকে যারা মিতু হত্যাকাণ্ডকে নানাভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যেসব বিচারকেরা বনোজ কুমারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে অন্যায়ভাবে বাবুল আক্তারকে ফাঁসানোর চেষ্টা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। এরকম দুজন বিচারকের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে, যারা আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে এখন নিজেদেরকে বিএনপিপন্থী হিসেবে প্রমাণ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি কোনো তদন্তকারী অফিসার এবং মিথ্যা সাক্ষ্য বানায় বা জেনে শুনে মিথ্যা সাক্ষ্য ক্রিয়েট করে অথবা কোনো মিথ্যা সাক্ষ্য কাউকে দেয়া হয়, তাহলে এটা নিশ্চয়ই এটা কয়েক ধরনের অফেন্স হয়। একটা হচ্ছে যে তারা তদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করেছে, অবস্ট্রাকশন টু জাস্টিস, অর্থাৎ বিচারের প্রক্রিয়াকে প্রতিহত করছে, সেটা একটা অপরাধ। তারপরে মিথ্যা সাক্ষী বানানো আরেকটা অপরাধ। তারপরে হচ্ছে যে স্টেটমেন্ট তৈরি করেছে, ইট বিকামস এ ফলস ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ একটা মিথ্যা দলিল কোর্টে সাক্ষী মানে প্রতিবেদন দাখিল করা, সেটা আর একটা অপরাধ। এবং বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা আর একটা অপরাধ। তো সেক্ষেত্রে পুলিশ অফিসাররা এই দায় এড়াইতে পারে না। বাংলাদেশের আদালতকে যেভাবে কলুষিত করা হয়েছিল সেই বিচার ব্যবস্থায় আবারও স্বচ্ছতা আনতে বাবুল আক্তারের এই বিচারটি হতে পারে একটি দৃষ্টান্ত। বাংলাদেশের মানুষ মিতু হত্যাকাণ্ড সহ গেল 15 বছরের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত চায়, সেই সাথে বাবুল আক্তারের নিঃশর্ত মুক্তি চায় বাংলাদেশের সাধারণ মানুষ। প্রিয় দর্শক, বনোজ কুমার এখন পলাতক। পালিয়ে বাঁচা বনোজ হয়তো আপাতত বেঁচে গিয়েছে, কিন্তু শেষ বিচারে বনোজের সাথে সেই বিচারকদেরও বিচার হবে যারা বিচারের নামে পৃথিবীতে অবিচার করেছেন। শেষ বিচারের সেই বিচারক কারো পক্ষ নেয় না, তার আদালত হবে একদম নিরপেক্ষ। আল্লাহ হাফেজ।